হ্যালো ভিউয়ার্স, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। লেবু পর্ব ৩। একজন ব্যবসায়ীর অর্থ উপার্জনের স্পৃহা যতটাই প্রখর হোক না কেন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছাড়া সে আশা দুরাশা ছাড়া আর কিছুই নয়। লোকে বলে ব্যবসায়ী তৈরি করা যায় না, ব্যবসায়িক চেতনা মানুষের রক্তে থাকে। কথাটা সাবকাতের ক্ষেত্রে সত্যিই বটে। তার বাবা শাহজাহান আলম আজ থেকে প্রায় 40 বছর আগে স্বল্প পুঁজি আর বৃহত্তর স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন আলম স্টিলস। গাজীপুরে ছোট্ট একটা গুদামঘর ভাড়া নিয়ে একাই পরিচালনা করতেন সেই ব্যবসা। কালের পরিক্রমায় আলম স্টিলস আজ দেশের প্রথম সারির সফল কোম্পানিগুলোর মধ্যে একটি। কোম্পানির ভ্যালুয়েশন শত শত কোটি টাকা, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে আলম স্টিলস। শাহজাহান সাহেবের মৃত্যুর পর প্রাচুর্যে ঘেরা এই কোম্পানির দায় দায়িত্ব এসে পড়ে সাবকাতের উপর। বাবার ব্যবসা সামলানো ব্যবসায়ী সাবকাত আলম নয়, নিজের হাতে সে গড়ে তুলেছে একাধিক লাভজনক প্রতিষ্ঠান। ব্যবসা গড়ে তোলা সাবকাতের নেশায় পরিণত হয়েছে। একটা ব্যবসায়ে সফল হলেই তার প্রতি অনীহা জন্মে যায়, তার সকল আগ্রহ গিয়ে পড়ে নতুন কোনো ব্যবসার ওপরে। তার গড়ে তোলা প্রথম প্রতিষ্ঠান বিয়ন্ড দ্য বর্ডার্স। সর্বসাধারণের কাছে এটি বিবি নামেই পরিচিতি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে উৎপাদিত বিভিন্ন পণ্য উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করে তা রপ্তানি করা হয় বিদেশে। আবার দেশের মানুষের চাহিদা অনুযায়ী বিদেশ থেকেও আমদানি করা হয় পণ্য। দ্য প্যারাডাইস এদেশের বিলাসবহুল 5 তারকা হোটেলগুলোর একটি। দেশের প্রত্যেকটা জেলাতেই রয়েছে এক একটা প্যারাডাইস। ঢাকা এবং কক্সবাজারের অবশ্য আছে একের অধিকও। এই সবগুলো হোটেলের মালিক সাবকাত বিবি। পরিচালনা করতে করতে একসময় যখন হাঁপিয়ে ওঠে তখন তার সকল দায়িত্ব তুলে দেয় সিওর হাতে। ব্যবসা তার তীক্ষ্ণ বুদ্ধির জোরেই চলছে, তবে সক্রিয়ভাবে পরিচালনার দায়িত্বে নেই সে। তার ধ্যান-জ্ঞান এখন দ্য প্যারাডাইস। এছাড়াও তার সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ইনফিনিট সেফটি মাঝে মধ্যে গুরুত্ব পায় তার। পড়াশোনা.com এবং সিনেব্লাস্ট মিডিয়া মূলত তার শখের সৃষ্টি। শখের বশে প্রতিষ্ঠা করা ব্যবসাগুলোর সাফল্য ছুঁয়েছে আকাশ। নিজের সবগুলো ব্যবসা নিয়েই দিনরাত চিন্তায় জর্জরিত থাকতে হয় তাকে। চিন্তাগুলো কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক। এর মাঝে আবার আলম স্টিল নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা জাগে না তার মাঝে। সাবকাত অন্যের জিনিসকে নিজের ভাবতে পারে না কখনো। যা তার তা কেবলই তার, পৃথিবীর কারো অধিকার নেই সেটার উপর। আর যা তার নয় তার দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত তার নেই। বাবার কোম্পানিকে আজ পর্যন্ত নিজের ভাবতে পারে না ছেলেটা। সেই কোম্পানির দায়িত্বটাও তুলে দিয়েছে সিওর কাঁধে। তবে কোম্পানির চেয়ারম্যান হিসেবে বড় বড় কিছু সিদ্ধান্ত তার না নিলেই নয়। এই যেমন আজ সে গাজীপুরে এসেছে জরুরি একটা মিটিংয়ে। সরকার তার বেশ কিছু প্রকল্পে সহযোগী হিসেবে পাশে চাইছে আলম স্টিলকে। আজকের ডিলটা নিশ্চিত হলে আগামী 3 বছরে দেশের 8 জেলার যতগুলো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সেতু নির্মাণ হবে তার সবগুলোতেই ব্যবহৃত হবে আলম স্টিল এর রড। গাজীপুরে আলম স্টিলের সবথেকে বৃহৎ ফ্যাক্টরির 5 তলায় রয়েছে প্রকাণ্ড এক কনফারেন্স হল। সেখানেই চলছে মিটিং। সরকার পক্ষের
5 জন কর্মকর্তা এসেছে মিটিংয়ে। উপস্থিত আছে আলম স্টিলের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও। এত গুরুত্বপূর্ণ একটা মিটিং, অথচ শাফকাতের চোখ দুটো আটকে আছে টিভির দিকে। হাতের মুঠোয় লোকটার একটা পেপার ওয়েট ঘোরাচ্ছে শীতল ভঙ্গিতে। তার চোখ দুটোতে রাজ্যের গাম্ভীর্য। সাদা শার্ট, কালো স্যুট, কালো জিন্স। ভয়ঙ্কর এই পুরুষকে যেন একটু বেশি ভয়ানক লাগছে এই মুহূর্তে। কনফারেন্স রুমে উপস্থিত কেউই মুখ খুলছে না তার গম্ভীর্য দমে। সকলেই অপেক্ষা করছে টিভির ওপর থেকে শাফকাতের মনোযোগ ফেরার। টিভি স্ক্রিনে ভেসে উঠছে সাভার গুলিবিধ্বস্ত গাড়ি, বাংলার বাতাস। গর্বের সঙ্গে নিজের সাংবাদিকের গাড়িতে হামলা হয়েছে বলে প্রচার করছে। এই ঘটনা শুধু সাংবাদিকদের জন্যই নয়, দেশের জনসাধারণের জন্যেও যথেষ্ট আতঙ্কের। দিনের আলোয় মানুষের সামনে হামলাকারীরা এসে আক্রমণ করেছে গাড়িটাকে। রাস্তার সিসিটিভি ফুটেজে উঠে এসেছে গাড়ির দুপাশে দুটো করে 4টা মোটর সাইকেল এসে পড়ে। মোটর সাইকেল আরোহীর সকলের পরনে কালো পোশাক, মুখ কালো মাস্কের আড়ালে ঢাকা। সাভার গাড়িতে মোট 32টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গাড়ি বুলেট প্রুফ হওয়ার অক্ষত আছে। ভেতর থেকে খালেক নিজের বডিগার্ডকে এতটা ঝুঁকির সম্মুখীন করায় বিন্দুমাত্র খারাপ লাগা নেই শাফকাতের মাঝে। খালেককে আগে থেকে বলে দেওয়া ছিল তার উপরে হামলা হতে পারে। দুঃসাহসী খালেক সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। খালেককে সাভার গাড়িটা নিয়ে অফিসের উদ্দেশ্যে পাঠানো জরুরি ছিল। হামলাকারীরা রাস্তায় সাভার গাড়িটা না পেলে হাত গুটিয়ে বসে থাকতো না। সাভাকে খোঁজার জন্য তৎপরতা ব্যাহত রাখত। কোনো না কোনো সময় হামলা ঠিকই হতো সাভার উপর হামলার দৃশ্য কল্পনায় ভেসে উঠতেই গা বেয়ে রাগের স্রোত বয়ে গেল শাফকাতের। মেয়েটা একান্তই তার জিনিসের উপরে চোখ তুলে তাকানোর দুঃসাহস যে করবে, তাকে অচিরেই নিশ্চিহ্ন করে দেবে সে। সাবা তেজি হোক বা আর যাই হোক, মেয়েটার সাহসে কোনো কমতি নেই। যে রিপোর্ট সে তৈরি করেছে তা করার সাহস এদেশের বেশিরভাগ সাংবাদিকদের মাঝে নেই। আর আছে বলেই আজ এমন হামলার শিকার হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। মিটিংয়ে মন দিল শাফকাত। সরকার পক্ষের সঙ্গে এমন মিটিংয়ে যে কোনো কোম্পানির চেয়ারম্যান হয়তো একটু নমনীয় থাকবে, নিজ থেকে প্রকল্পগুলো বুঝিয়ে দেবে। তবে শাফকাত সেসবের কিছুই করছে না, গম্ভীর ভঙ্গিতে চুপ করে আছে। কোম্পানিরও সেই মামুন সাহেব প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করছে। প্রক্টরের সামনে শীতল দৃষ্টি নিক্ষেপ করে রাখলো শাফকাত সেদিকেই। মিটিং শেষে ফাইনালাইজড হলো ডিলটা। এত বড় একটা ডিল পেয়ে আনন্দের ছটা নেই শাফকাতের চোখে মুখে। একরাশ গাম্ভীর্য নিয়েই সাইন করলো চুক্তিপত্রে। সরকার পক্ষের লোকজন চলে যেতেই শাফকাত ডেকে পাঠালো রাব্বিকে। এই ছেলেটা তার খুবই অনুগত। শাফকাত ডাকে যেতে বললে ডানে যাবে, বামে যেতে বললে বামে। আগে সর্বক্ষণ শাফকাতের সাথে সাথেই থাকতো সে। বর্তমানে শাফকাত গাজীপুরেই কয়েকটা ফ্যাক্টরি তদারকির দায়িত্ব দিয়েছে তাকে। কনফারেন্স রুম থেকে মামুন সাহেব বাদে একে একে সকালে বেরিয়ে গেছে। তখনই রাব্বে প্রবেশ করলো, এক হাতে শক্ত করে নিজের আরেক হাত ধরে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো শাফকাতের সামনে। শাফকাত স্যুটের পকেট থেকে সিগারেট কেস বের করে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। জ্বলন্ত সিগারেটে লম্বা টান দিয়ে থমথমে ভঙ্গিতে ধোঁয়া ছাড়লো। ভয়ঙ্কর কোনো কাজ নয়, তবুও তার সিগারেট টানার ভঙ্গিতে যে কারোর মনেই ধরে যেতে পারে ভয়।
রাব্বি কাঁচুমাচু হয়ে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে মাটির দিকে। শাফকাত আরও একবার সিগারেটে লম্বা টান দিয়ে বলল, রাব্বি। রাব্বি কম্পিত সুরে বলল, জি স্যার। শাফকাত শীতল গলায় বলল, আজ রাতে শামীম ইকরামের বাড়িতে একটা পার্টির আয়োজন করতে হবে। সাভার রিপোর্টে উঠে এসেছে এই শামীম ইকরামের নাম। তার বিরুদ্ধে প্রমাণ খুঁজে পেয়েছে পুলিশ, তবুও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না ক্ষমতার জোরে। ক্ষমতার জোরেই এই লোক সাহস পেয়েছে সাভার উপর হামলার চেষ্টা করার সাহস। এবার সে বুঝতে শাফকাত আলমের ক্ষমতার জোর কত দূর। রাব্বি তৎক্ষণাৎ ঘাড় কাত করে বলল, আচ্ছা স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। রাব্বি দরজার দিকে পা বাড়াতেই মামুন সাহেব শুকনো ঢোক গিলে বললেন, কিন্তু স্যার, ওই ডিলে সমস্যা হতে পারে। মামুন সাহেব হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, দমে গেলেন শাফকাতের অগ্নিদৃষ্টিতে। শামীম ইকরামের সরকারদলীয় বিরাট নেতা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আজকের এই ডিল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তবে ব্যবসায়িক বিপর্যয়ের ভয় শাফকাত পায় না। নিউজটা দেখার পর থেকে কেমন নিশ্চুপ নির্বিকার হয়ে গেছে সাবা। অনুভূতিগুলো সব জমাট বেঁধে গেছে মনের মধ্যে। ভয়, আতঙ্ক, রাগ, অকৃতজ্ঞতা, কিছুই অনুভব করতে পারছে না সে। শূন্যতায় আবারও ভার হয়ে গেছে মনটা। তার বাইরে থাকাটা এই মুহূর্তে নিরাপদ নয় ভেবে বাড়ি থেকে গাড়ি ডেকে পাঠালো। গাড়ির সঙ্গে এলো একজন বডিগার্ডও। শাফকাত বাড়িতে না থাকলেও সাভার কিংবা বাড়ির অন্যদের জন্য সর্বক্ষণ 3 জন বডিগার্ড স্ট্যান্ড বাই থাকে। অন্য সময় বডিগার্ড দেখলে রেগে আগুন হয়ে যায় সাবা। তার মতে সে কোনো সেলিব্রিটি নয় যে সর্বক্ষণ বডিগার্ড সাথে নিয়ে ঘুরতে হবে। তবে আজ এই বডিগার্ডকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়েই উঠে পড়ল গাড়িতে। অরুণও যাচ্ছে তার সঙ্গে। বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছে আজ সাবার বাড়িতে থাকবে। সাবার মুখে কোনো কথা নেই, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সে তাকিয়ে আছে নিচের দিকে। মনে মনে অজানা এক ভয় ছড়িয়ে গেল অরুণের। এই মেয়েটার রাগও ভালো, জেদও ভালো। ভালো নয় শুধু এই নীরবতা, নীরবে সকলের আড়ালে মনে মনে সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাবা। অরুণ চেষ্টা করলো সাবার সঙ্গে কথোপকথনে জড়ানোর, লাভ তেমন হলো না। হুহা ছাড়া কিছুই বের হলো না সাবার মুখ থেকে। নিজের মনেই সেই তখন থেকে কি ভেবে চলেছে মেয়েটা। এই বাড়িতে আগেও বেশ কয়েকবার এসেছে অরুণ। সাবার শাশুড়ি এবং ননদের তার সখ্যতাও রয়েছে নিদারুণ। অরুণ বাড়িতে পা রাখতেই আতিয়া আলম ব্যস্ত হয়ে পড়লেন তাকে নিয়ে। অরুণ পিঠা খেতে ভালোবাসে বলে এই কাঠফাটা গরমের মাঝেও তিনি পুলি পিঠা বানাতে বসলেন। শামাও ইউনিভার্সিটি থেকে ফিরে আড্ডা দিতে বসলো তার অরুণদের সঙ্গে। সাবা তাদের সামনেই আছে, তবে কোনো কিছুর মাঝেই নেই। মস্তিষ্কে তার চলছে ভিন্ন এক ঝড়। ব্যাপারটা বুঝতে পেরে অরুণ আইসক্রিম নাইটের কথা তুলল। অরুণ মাঝে মধ্যে এ বাড়িতে বেড়াতে এলে তারা 3 জনে ক্রাইম নাইটের আসর বসায়। ক্রাইম নাইট তেমন কিছু নয়, শামা প্রচুর ট্রু ক্রাইম ডকুমেন্টারি দেখে, এগুলোরই একটার গল্প বলে দুজনকে, আর তারা ঘটনার খুঁটিনাটি নিয়ে আলোচনা করে। শামা উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ ভাবি, চলো না আজ রাতে ক্রাইম নাইট করি। কতদিন আমাদের ক্রাইম নাইটের আসর বসে না। ক্রাইম বিটের জার্নালিস্ট হওয়ার সুবাদে অপরাধের গন্ধ পেলেই উচ্ছ্বাসের হাওয়া খেলে যায় সবার মাঝে। তবে আজ সেসবের কিছুই হলো না। আগের মতো গাম্ভীর্য ছেড়ে আছে সবার মনে। সাবা শুকনো গলায় বলল, আজ না শামা, অন্য আরেক দিন। সাবার শুষ্কতার
ভাটা পড়ল। বাকি দুজনের উচ্ছ্বাস। অফিস থেকে ফোন এসেছে। হামলার পর থেকে অনবরত ফোন এসেই চলেছে। এগিয়ে গেছে সাবা, আর এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার ফোনটা নিয়ে উঠে গেল সে। শ্যামা অরুণের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আচ্ছা অরুণদি, ভাবি সত্যি কি আগে খুব হাসি খুশি ছিল? অরুণ মলিন কণ্ঠে বলল, মারাত্মক হাসি খুশি ছিল। আজ তো একটা বাদর ছিল তোমার ভাবি। আজ নিজেই কেমন চুপচাপ হয়ে গেছে। অথচ সেই সময়ে আশেপাশে কাউকে চুপচাপ দেখলেই বাদরামি শুরু করে দিত তাকে হাসাবে বলে। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত সবার চিত্রে কল্পনায় ভেসে উঠতেই মনের অজান্তে হাসি ছড়িয়ে গেল শ্যামার ঠোঁট জুড়ে। আহারে, তার ভাবিটা এখনো ঠিক আগের মতো থাকলে কি এমন ক্ষতি হতো? শ্যামা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ওই ঘটনার পর ভাবি অনেক ভেঙে পড়েছে তাই না? হুম, সহ্য করতে পারেনি। আদরে আদরে বড় হয়েছে তো বুঝতেই পারেনি জগৎটা কত কঠিন। শ্যামা হঠাৎ চাপা একটা ভয় নিয়ে বলল, অরুণদি, ভাবি কি আর কখনোই আগের মতো হবে না? অরুণ আক্ষেপের সুরে বলল, দিনরাত এই একটাই প্রার্থনা করি, যেন আগের সাবাকে আবারও ফিরে পাই। কিন্তু সেটা কতটুকু সম্ভব কে জানে। সম্ভব নয় কেন? কারণ সাবা ভেঙে পড়া একটা মানুষ। এসব মানুষেরা সময় নিয়ে নতুন করে নিজেকে গড়ে তুলতে পারে, ভেঙে যাওয়া টুকরোগুলো জোড়া লাগাতে পারে। সাবা পারছে না, কারণ ও টুকরোই ভাঙেনি, ভেঙে গুঁড়িয়ে গেছে। অরুণ আর শ্যামা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। সেই আড্ডা থেকে নিজেকে সরিয়ে বসার ঘরে চুপচাপ বসে আছে সাবা। আজ থেকে কয়েক বছর আগে এই দৃশ্যটা দেখলে যে কারোরই মনে হতো হেনায়েত স্বপ্ন দৃশ্য। আড্ডা পাগল সাবা কিনা আড্ডা থেকে সরে আছে। সাবার মাথা একেবারেই কাজ করছে না এই মুহূর্তে। কেউ যে তার ক্ষতি করার জন্য একটা ব্যস্ত হয়ে উঠতে পারে কে জানতো। সাবা তো অসাধারণ কেউ নয়, নিতান্ত সাধারণ একজন ক্রাইম জার্নালিস্ট মাত্র। মানুষের সামনে সত্য তুলে ধরা যার কাজ। তবে কি সত্য বলাটাই কাল হলো তার? এমন কিছু মানুষের ভয়ে সত্যটা তাহলে চেপে রাখতে হবে আজীবন। নিজের পেশা নিয়ে ধাঁধায় পড়ে গেল সাবা। যে পেশা তার এত স্বপ্নের, এত ভালোবাসার, সেই পেশায় আতঙ্ক ধরে গেছে। কাল আবারও অফিসে যেতে হবে ভেবেই গা শিউরে উঠছে। সাবা জানতো সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই পেশায় সর্বক্ষণ ভয় লেগেই থাকে। তবুও সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখার সাহস করেছে, সাংবাদিক হয়ে উঠেছে। তবে তখনও বুঝতে পারেনি সেই ভয় কতটা তীব্র। আজ পারছে। এনজাইটি ক্রমেই বেড়ে যাচ্ছে সাবার। তার মনের যে অবস্থা, কোনো প্রকার মানসিক চাপ তার নেওয়া উচিত নয়। তবুও মানসিক চাপে নিজেকে জর্জরিত করে যাচ্ছে প্রতিনিয়ত। এভাবেই কি একদিন পাগল হয়ে যাবে সাবা? নিজের অজান্তেই উঠে দাঁড়ালো সোফার উপর থেকে। গুলিবিদ্ধ সেই গাড়িটার চিত্র মস্তিষ্কে বেঁধে রেখেই সিঁড়ির দিকে পা বাড়ালো সাবা। দোতলা থেকে ছাদের সিঁড়ির দিকে গেল। এই বাড়ির ছাদটা অপূর্ব সুন্দর। দেশি বিদেশি নানা ফুলের গাছের টব সুন্দর করে সাজিয়ে রাখা। চারিদিকে ছাদের এক পাশ জুড়ে রয়েছে বিশাল ইনফিনিটি সুইমিং পুল। আরেক পাশে আড্ডা দেওয়ার জন্য সাজিয়ে রাখা কতগুলো নিচু কাঠের সোফা। ছাদে পা রাখতেই সাবা দেখল সুইমিং পুলে ডুবিয়ে বসে আছে শাবকাত। তার গম্ভীর দৃষ্টি আবদ্ধ কোলের ওপর থাকা ল্যাপটপের দিকে। এই ছেলেটা কি কাজ ছাড়া কিছুই বোঝে না। শাবকাতের সুদর্শন পুরুষালী মুখটার মাঝে সর্বক্ষণ অন্ধকারাচ্ছন্ন একটা গাম্ভীর্য লেগে থাকে। অদ্ভুত ব্যাপার, আস্থা নেই শাবকাতের। পরনে আকাশি রঙের একটা
টি শার্ট আর কালো হাফ কোয়ার্টার প্যান্ট, চুলগুলো ভেজা, হয়তো কিছুক্ষণ আগেই গোসল করেছে। সাবা অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে আছে তার দিকে। পুরুষ মানুষকে এতটা স্নিগ্ধ লাগলে তো মুশকিল। সংবিত ফিরে পেয়ে মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল সাবা। এই ছেলেটাকে তো সে সহ্য করতে পারে না। তাহলে আজ কেন এমন বেহায়া দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে? সাবকাত তাকে বাঁচিয়েছে বলে? ধুর, বেশি কিছু তার ভাবতে পারল না সাবার মস্তিষ্ক। সাবা ছোট ছোট পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো সাবকাতের পাশে। সাবকাত তার উপস্থিতি টের পেয়েছে ঠিকই, তবে চোখ তুলে তাকাচ্ছে না। গম্ভীর ভঙ্গিতে কি যেন টাইপ করে যাচ্ছে ল্যাপটপে। সাবা শুকনো গলায় বলল, বসি। সাবকাত ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই কঠোর গলায় বলল, না, যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হও। অন্য সময় হলে রাগে গা জ্বলে যেত সাবার, নিজেও দু একটা তীক্ষ্ণ কথা শুনিয়ে চলে যেত সাবকাতকে। তবে আজ সেসবের কিছুই করল না। সাবকাত বারণ করা সত্ত্বেও ধীরস্থির ভঙ্গিতে বসলো তার পাশে। তার মতো করেই পা ডুবিয়ে দিল সুইমিং পুলের জলে। সাবার স্কার্ট ভিজে একাকার হয়ে গেল, তবুও কোনো ভ্রুক্ষেপ রইল না তার। সাবা হঠাৎ কি যেন মনে করে বলল, আপনি কিভাবে জানলেন? সাবকাত ব্যস্ত গলায় বলল, কি জানবো? সাবা ইতস্তত করে বলল, ওই যে আমার উপরে অ্যাটাক হবে। সাবকাত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি আমার ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো, তাই বলে সত্যিই আমার ক্ষমতা কম নয়। এসব খবর এমনিতেই চলে আসে আমার কাছে। সাবকাতের এমন তীক্ষ্ণ তাচ্ছিল্যের স্বর বরাবরই গায়ের আগুন ধরিয়ে দেয় সাবার সমস্ত শরীরে। তবে আজ অবাক হয়ে নিজেই লক্ষ্য করল, সে শান্ত আছে, রেগে যাচ্ছে না। সাবকাত আবারও একই সুরে বলল, আমি কিছু একটা বললেই তোমার কাছে পাগলের প্রলাপ মনে হয়। একবার বলেছিলাম বডিগার্ড নিয়ে বের হবে, একবারও শুনেছিলে আমার কথা। তোমার প্রফেশনে হাই রিস্ক আছে, তার উপরে তোমার রিপোর্টগুলোতে থাকে ব্রুটাল রিয়েলিটি। তোমার রিস্ক আরও বেশি। সাহস দেখিয়ে বডিগার্ড ছাড়া বের হওয়ার প্রয়োজনটা কি? সাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আবারও কি আমার ওপরে অ্যাটাক হতে পারে? সাবকাত নির্বিকার ভঙ্গিতে বলল, হতেই পারে। ইরা না করলে অন্য কেউ অ্যাটাক করবে। তাহলে? সাবকাত বিরক্ত গলায় বলল, কি তাহলে? হাত গুটিয়ে ঘরে বসে থাকতে চাও? সাবা চুপ করে রইল। তাকে নিশ্চুপ দেখে সাবকাত আবারও বলল, কাজটা করে যাও সাবা। তোমার কাজ মানুষের কাছে সত্য পৌঁছে যাওয়া। এদেশের মানুষ এমনিতেই সত্য সহ্য করতে পারে না। এজন্যই বেশিরভাগ মানুষ দেখবে হয় চুপ হয়ে থাকে, না হয় মিথ্যে বলে। তুমি চুপ করে থাকলে খারাপ মানুষগুলো তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যাবে। মনে মনে অবাক হয়ে গেল সাবা। তার হারিয়ে যাওয়ার মনের জোর ফিরে আসতে একটু একটু করে সাবকাতের কথায়। এভাবে তো কেউ তার মনটাকে শক্ত করার চেষ্টা করে না, অথচ এই জিনিসটারই তীব্র প্রয়োজনীয়তা সাবার। সাবা শুকনো গলায় বলল, আমার জন্য বডিগার্ড হিসেবে কাকে অ্যাসাইন করা হয়েছে? জামশেদকে। আজ ওই তোমাকে পিক করেছিল না? হুম। সাবকাত নির্দেশের সুরে বলল, তোমার গাড়িটা তো শেষ। গ্যারেজে তোমার জন্য যে গাড়িটা আছে সেটা ব্যবহার করবে এখন থেকে। আর বাহাদুরি করে কয়েকটা দিন নিজে ড্রাইভ করতে যাবে না। অ্যাটাকাররা জানে তুমি নিজেই ড্রাইভ করো, তাই ওই ছিটটায় ওদের টার্গেট থাকবে। সবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আজ তার রাগ হচ্ছে না সাবকাতের ওপর। রাগ না হওয়ার কারণ কি? সাবকাতের তাকে বিপদ থেকে রক্ষা করা, নাকি তখন অরুণের বলা ওই কথাগুলো? সাবা এতদিন মনে মনে
দৃঢ় বিশ্বাস করে এসেছে শাফকাত আলমকে সে সহ্য করতে পারবে না। তবে সহ্য করার চেষ্টা সে কখনো করেনি। আজকে তবে মনের অজান্তেই সেই চেষ্টায় হারিয়ে গেল সাবা। সাবা কম্পিত স্বরে বলল, থ্যাংক ইউ। ধন্যবাদে বিগলিত না হয়ে শাফকাত থমথমে গলায় বলল, অনেক বিরক্তি করেছ, এখন যাও তো। সাবা দ্রুত পায়ে উঠে বেরিয়ে গেল ছাদ থেকে। সে হয়তো এই ছেলেটাকে সহ্য করার চেষ্টা করছে, কিন্তু সত্যি হলো এই ছেলে নিজেই সহ্য করতে পারে না তাকে। এ কারণেই তো তাদের সম্পর্কটা এত তিক্ত। স্কার্টের সাথে তার জামাটাও খানিক ভিজে গেছে। ভেজা কাপড় বদলে হালকা সবুজ রঙের নাইট স্যুট পরে নিল সাবা। ভেবেছিল অরুণ আর শামার কাছে গিয়ে খানিকক্ষণ বসবে, কিন্তু ততক্ষণে তারা ঘুমিয়ে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিয়ে সাবা অ্যালার্ম সেট করলো সকাল 7টার। যদিও অ্যালার্মের কোনো প্রয়োজন নেই, প্রকৃতি আজকাল দীর্ঘক্ষণ ঘুমাতে দেয় না তাকে। 4-5 ঘন্টার ঘুম পূর্ণ হলেও জেগে ওঠে সাবা। শাফকাত একটা কথা ঠিকই বলেছে, এসব মানুষের ভয়ে তো আর কাজটা থামিয়ে রাখা যায় না। চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সবাই এই সমাজে সত্যর বিরুদ্ধে। একটা মানুষ সত্য কথা বললে, সত্যকে সকলের কাছে পৌঁছে দিলে চুনোপুটিরা তার নামে দুর্নাম রটাবে, তাকে কটাক্ষ করে দমিয়ে রাখার চেষ্টা করবে। আর রাঘব বোয়ালরা ভয়ানক কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাই বলে সত্যটাকে তো আর ধামাচাপা দিয়ে রাখা যায় না। সত্য আজীবন নিজ স্থানে স্থির থাকবে। অফিস থেকে আজ অগণিত ফোন কল আর মেসেজ এসেছে, সেসবের কিছুরই উত্তর দেওয়া হয়নি। কাল সকালে উঠে একেবারে না হয় এগুলোর মুখোমুখি হওয়া যাবে, ফোনটা রেখে ঘুমোতে যাবে। কিন্তু হঠাৎই আঙুল গিয়ে পড়ল ফেসবুকের ওপর। এই অ্যাপটাই সর্বনাশ ডেকে আনবে একদিন। ঘুম ছেড়ে ফেসবুকে ঘোরাঘুরি করে কী পাবে সাবা? অযথা সময়ের অপচয়। নিজের ওপর বিরক্ত হয়ে ফেসবুক থেকে বের হতে যাবে, তার আগেই নিউজ ফিডের শীর্ষে থাকা ভিডিওটা দেখে এক লাফে উঠে বসল সাবা। রাতের অন্ধকারে সরকার দলীয় নেতা শামীম ইকরামের বাড়িতে হামলা চালিয়ে অজ্ঞাত কিছু ব্যক্তি তার বাড়ির সবগুলো কাচে ভেঙে গুঁড়িয়ে গেছে। গুলির কারণে গুলিবিদ্ধ হয়েছে বাড়ির ভেতরের দিকের দেয়ালগুলোও। বাড়ির গ্যারেজে শামীম ইকরামের দুটো গাড়ি ছিল, দুটোতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই আগুন ছড়িয়ে পড়েছে বাড়ির ভেতরের দিকেও। কেউ আহত না হলেও শামীম ইকরাম সহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসে জড়ো হয়েছে বাড়ির সামনে। একরাশ সাংবাদিক তাদের দিকে ক্যামেরা ধরে রেখেছে। সকলের চোখ মুখে প্রবল আতঙ্কের ছাপ। সাভার রিপোর্টে প্রভাবশালী এই লোকটার নামই উঠে এসেছিল। খুব স্বাভাবিকভাবেই সে নিশ্চিত ছিল তার ওপরে হামলা শামীম ইকরামই করিয়েছে। কিন্তু এই লোকের ওপর পাল্টা আক্রমণ করল কে? প্রশ্নটা মস্তিষ্কে ভেসে উঠতেই ভেসে উঠল উত্তরটাও। হাত পা থরথর করে কাঁপছে সাবার, তবুও দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। ঘরের দরজাটা খুলে এক দৌড়ে আবারও চলে গেল ছাদে। তবে তার কাঙ্ক্ষিত মানুষটা নেই এখানে। আবারও দৌড়ে ফিরে এলো দোতলায়। তার লক্ষ্য তার ঘরের পাশের ঘরটা। সশব্দে সাবা ধাক্কা দিচ্ছে শাফকাতের ঘরের দরজায়। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। সবার ধৈর্য যেন এবার বাঁধ ভেঙে যাচ্ছে। ধাক্কাগুলো তীব্রতর হচ্ছে। এতক্ষণে দরজা খোলার দয়া হলো শাফকাতের। হাই তুলতে তুলতে দরজাটা খুলেই ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? শাফকাতের বিরক্তিতে ঘাবড়ে না গিয়ে সাবা কাঁপা কাঁপা গলায় বলল, এটা আপনি করেছেন তাই না? তীক্ষ্ণ বুদ্ধির
সম বুদ্ধিসত্তা সম্পূর্ণ সাবকাতের বুঝতে মোটে অসুবিধা হলো না কিসের কথা বলছে সাবা। তাই সোজা সাপটা উত্তরে বলল, হ্যাঁ। অজানা এক ভয় ধরে গেল সাবার মাঝে। সে জানতো সাবকাত আলম ভয়ঙ্কর একটা মানুষ, তাই বলে এতটা ভয়ঙ্কর? সাবা ভীতু গলায় বলল, কেন? তৎক্ষণাৎ উত্তর দিল না সাবকাত। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সাবার দিকে। নাইট স্যুটে আর এলোমেলো চুলে কি একটা মেয়েকে এতটা আবেদনময়ী লাগতে পারে? না, পারে না। সাবা বলেই লাগছে। তার চোখে মুখে ভয়ের ছটা। হাঁপাতে হাঁপাতে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। নাকের অগ্রভাগ লাল হয়ে আছে। সাবকাত কি যেন মনে করে এক পা এগিয়ে গেল সাবার দিকে। সাবা পিছিয়ে যেতেও ভুলে গেল। বিস্ময়ে তার পা দুটো যেন জমে গেছে। নিজের অজান্তেই সাবকাত তার বলিষ্ঠ হাত ডুবিয়ে দিল সাবার খোলা চুলের মাঝে। তীব্রভাবে কেঁপে উঠল সাবা। তার এমন কেঁপে ওঠা দেখে নিজেকে সামলে রাখা আর সম্ভব হলো না সাবকাতের পক্ষে। আরেক হাতে তার একটা হাত ধরে একটানে তাকে এনে ফেলল নিজের বুকের ওপরে। আরেক দফা কেঁপে উঠল সাবা। কোনো পুরুষ মানুষের এতটা কাছাকাছি সে যায়নি কখনো। কোনো পুরুষ মানুষ এমন গাঢ় স্পর্শে এলোমেলো করে দেয়নি তাকে। সাবা সরে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সাবকাতের পুরুষালী বাঁধন থেকে তার মুক্তি নেই। সাবকাত তার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল, কারণ তুমি আমার সাবা। যে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে, তাকে আমি শেষ করে ফেলব। চোখ দুটো খিচে দাঁড়িয়ে রইল সাবা। অনুভূতিরাও যেন তার কাজ করছে ঠিকঠাক। এতক্ষণে সাবকাতের হুঁশ ফিরল। নিজের ওপরে আবারও বিরক্ত হয়ে উঠল সাবকাত। একটা মেয়ের কারণে তার মতো শক্ত পুরুষ বারবার নিয়ন্ত্রণ হারা হচ্ছে। এক নিমিষে সেরে দিল সাবকাত থেকে সাবা। সাবা দ্রুত পায়ে সরে দাঁড়ালো। সাবকাত গম্ভীর গলায় বলল, ঘরে যাও। সাবা ঘরে যাওয়ার আগেই সাবকাত নিজের ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একই জায়গায় জমে দাঁড়িয়ে রইল সাবা। কতক্ষণ সে নিজেও জানে না। আবারও আজ রিপোর্ট করতে এসেছে সাবা। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো মেয়ে সে কোনো কালেই ছিল না। অকস্মাৎ এই হামলার ঘটনায় কিছুটা ঘাবড়ে সে গিয়েছিল ঠিকই, তবে কয়েকদিনের মাঝেই সামলে নিয়েছে নিজেকে। সাংবাদিকতায় যে ঝুঁকি আছে এটা সে খুব ভালোভাবেই জানতো। তার উপর আবার ক্রাইম বিটের সাংবাদিক। বিপদের আশঙ্কা তার জন্য একটু বেশি। ছোটবেলা থেকেই সাবা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। বাবা মা যে কোনো সিদ্ধান্তে তার পাশে থেকেছে সব সময়। সাংবাদিকতা নিয়ে পড়ার সিদ্ধান্তে যখন সাবা নিল, আত্মীয় স্বজনরা কেউ কেউ প্রশ্ন তুলেছিল, মেয়ে মানুষের সাংবাদিকতা করে কি হবে। মূলত তখন থেকেই সাবার জেদ অনেক বড় সাংবাদিক হবে, দেশের মানুষের কাছে সত্য পৌঁছে দেবে। এখনকার সময়ে সত্য কথা বলা কিংবা সত্যের সমর্থন করার মতো ঝুঁকিপূর্ণ কাজ আর একটাও নেই। তবুও সেই ঝুঁকিটা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে সাবা। বিয়ের পর এই প্রথম সাবকাতের একটা কথা শুনল সাবা। প্রতিদিন বডিগার্ড নিয়ে বের হয় বাড়ি থেকে। নিজে ড্রাইভ না করে পেছনের সিটে বসে থাকে। ড্রাইভার গাড়ি চালায়, আর তার পাশের সিটে সাবার বডিগার্ড জামশেদ বিরস মুখে বসে থাকে। জামশেদকে বলা হয়েছিল অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিসের পথটুকু সাবার সাথে থাকলেই হবে। তবে সাবার নির্দেশ মানার প্রয়োজনীয়তা তার মাঝে নেই। সাবকাতের নির্দেশ মোতাবেক সাবার সঙ্গে অফিসের ভেতরেও আসছে সে। সাবার কেবিনের সামনে পাথরের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকছে। কেউ সাবার কেবিনে প্রবেশ করতে চাইলেই তাকে মুখোমুখি হতে হচ্ছে। জামশেদের তীক্ষ্ণ জেরার। সাবার বডিগার্ড
নিয়ে অফিসে আসা নিয়ে ইতিমধ্যে অন্যান্য সাংবাদিকদের মতো শুরু হয়ে গেছে তিক্ততা। সেদিন ক্যান্টিনে কফি নিতে গিয়েছিল সাবা। তার দুজন কলিগ সেখানে বসেই চা সিঙ্গারা খেতে খেতে তাকে নিয়ে পরনিন্দায় মত্ত। সাবার পরিস্থিতি হয়তো তারা টের পায়নি। একজন তীক্ষ্ণ গলায় বললেন, বডিগার্ড নিয়ে অফিসে আসতে হবে কেন? সে কি এমন সেলিব্রিটি? আমাদের জীবনের কি দাম নেই? আমরাও তো লাইফ রিস্ক নিয়ে কাজ করি, তাই বলে কি আমরাও বডিগার্ড নিয়ে অফিসে হাজির হচ্ছি? অপরজন হাসতে হাসতে বললেন, আর বলবেন না ভাই, সবই এদের সব জামাইয়ের টাকা আছে, সেই টাকায় বডিগার্ড রেখেছে, আমাদের দেখাতে হবে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে কফি নিয়ে চুপচাপ বেরিয়ে গেল সাবা। সে যেমন স্বভাবের মেয়ে, মনে স্বাভাবিকতা থাকলে এখনই কতগুলো কড়া কড়া কথা শুনিয়ে দিত লোক দুটোকে। মনে স্বাভাবিকতা নেই বলেই হয়তো এড়িয়ে গেল তাদের। শো অফের জন্য সাবা বডিগার্ড নিয়ে আসে না অফিসে। শো অফ করতে চাইলে বিয়ের পরদিন থেকেই এই কাজ করতে পারত। এত বড় একটা হামলা হলো তার গাড়ির ওপরে, গাড়িতে তো সেও থাকতে পারত অন্যদের তুলনায়, তাই জীবনের ঝুঁকি হয়তো একটু বেশি। তাছাড়া সামর্থ্যে যখন আছেই, তখন শুধু শুধু ঝুঁকির মধ্যে বাস করবে কেন সাবা? জনাকীর্ণ একটা বস্তির পাশে রিপোর্ট করতে এসেছে সাবা। সঙ্গে তার বিশাল টিম, লাইটের লোক, ক্যামেরার লোক, আরো কত লোকে। বস্তির পাশেই ঝোপের মতো একটা জায়গা, সকলে এখানেই লুকিয়ে আছে। সাবা খবর পেয়েছে রাতের অন্ধকারে গোপনে এই বস্তি থেকে মাদক সরবরাহ করা হয়। মাদকদ্রব্য তৈরির কারখানা বলা হয় এই বস্তিটাকে। সমাজের বিভিন্ন স্তরের নেশায় ডুবে থাকা ছেলেপেয়েরা এখানেই পড়ে থাকে দিনরাত। আর যারা আসতে পারে না তাদের জন্য মাদক সরবরাহকারীরা এসে নিয়ে যায়। তেমনি একজনের আসার কথা একটু পর। সাবা পেতে আছে এখন সে আসবে, আর তারা সেটা ধারণ করবে ক্যামেরায়। কিছুক্ষণ বাদেই একটা রিকশা এসে থামলো বস্তির সামনে। হালকা পাতলা একটা ছেলে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে নেমে পড়ল। টিম থেকে আলাদা হয়ে ক্যামেরা হাতে সাবা একাই তার পেছনও নিল। এতগুলো মানুষ একসঙ্গে গেলে ছেলেটা বা তার দল সতর্ক হয়ে যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ছেলেটা হেঁটে যাওয়ার রেকর্ড করছে সাবা। অনেকবার ডানে বামে মোড় নিয়ে বস্তির শেষ প্রান্তে একটা গলির ভেতরে ঢুকে পড়ল ছেলেটা। গলির মুখেই দাঁড়িয়ে রইল সাবা। চারিপাশে চাপা অন্ধকার। ভাগ্যিস ক্যামেরায় ইনফ্রারেড এলইডি লাইট আছে। অন্ধকারে কোনো ধারণ করা হলেও ভিডিওতে পুরো দৃশ্যটাই থাকবে চকচকে। ছেলেটা একটা ঘরের সামনে দাঁড়িয়ে কয়েকবার কড়া নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। ছেলেটা আর ঘরের ভেতরে ঢুকলো না। ভেতর থেকে কেউ একজন তার হাতে দিয়ে দিল মাদকদ্রব্যের বোঝাই একটা কাগজের ব্যাগ। সেই ব্যাগ নিয়ে ছেলেটা আবারও আগের ভঙ্গিতেই হাঁটা ধরল। সাবা তৎক্ষণাৎ আরেকটা গলিতে লুকিয়ে পড়ল। ছেলেটা তাকে পার করে এড়িয়ে যেতেই আবারও নিল তার পিছু। ছেলেটা বস্তি থেকে বেরিয়ে পড়ল ঠিক তখনই তার সামনে পড়ল মধ্য বয়স্ক একজন লোক। লোকটা উদাস গলায় বলল, ভাই, জিনিস আছে? মাদক সরবরাহকারী ছেলেটা থতমত খেয়ে বলল, আরে না না, জানতো। এমন করেন কেন ভাই? দিয়ে যান এক পুড়িয়া, আমার কাছে ওই সব নাই। আরে ভাই, বাড়াই দিবনে বহুক্ষণ। ইনিয়ে বিনিয়ে অবশেষে ছেলেটা এক পুড়িয়া বিক্রি করেই দিল লোকটার কাছে। অপরিচিত কারো কাছে এরা সহজে মাদকদ্রব্য বিক্রি করতে চায় না। দেখা গেল এরা ছদ্মবেশধারী পুলিশের লোক কিংবা সাংবাদিক।
ছেলেটা টাকা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যেতেই ক্যামেরায় রেকর্ড বন্দি করলো সাবা। এগিয়ে গেল মাদক ক্রেতার কাছে। এই ক্রেতা আসলে বাংলার বাতাস এর একজন সম্পাদক রাশেদ সাহেব। সাবা পুড়িয়াটা হাতে নিয়ে প্রশংসার সুরে বলল, ওয়েল ডান রাশেদ ভাই, আমি জানতাম আপনিই পারবেন। রাশেদ সাহেব প্রশংসায় বিগলিত হয়ে বললেন, কি যে বলো সাবা, আমার তো আত্মা উড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি ধরা পড়ে যাব। টিমের অন্যরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বাহবা দিতে ব্যস্ত রাশেদ সাহেবকে। এতক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবা। সে দুঃসাহসিক কাজটা আজ সে করলো, তাতে কি ঝুঁকি ছিল না? অবশ্যই ছিল। মাদক সরবরাহকারী ছেলেটা যে কোনো সময় দেখে ফেলতে পারত তাকে। এদের মাঝে তো অস্ত্রশস্ত্র থাকে, ক্যামেরা সহ সাংবাদিক দেখতে চাইলেই করতে পারত। সবার ওপরে আক্রমণের আশঙ্কায়। তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকবে সাবা? সে হাত গুটিয়ে বসে থাকলে আর 10টা মানুষের উপকার হবে কি করে? কাল এই রিপোর্ট প্রচারিত হবে, পুলিশ এই মাদকের আখড়ায় অভিযান চালাবে, অসৎ এই মানুষগুলোকে গ্রেপ্তার করবে, কিছু মানুষ অন্তত মুক্তি পাবে মানুষের অভিশাপ থেকে। আনমনে সবার চোখ দুটো গিয়ে পড়ল আকাশের দিকে। মাথার উপরে চকচকে একটা তারা। এই তারাটা নিশ্চয়ই সে, যার সাবাকে নিয়ে অনেক গর্ব ছিল, এখনো আছে নিশ্চয়ই। ওই মানুষটাকে গর্বিত করার জন্যই তো এখনো বেঁচে আছে সাবা। বস্তির সামনে মাইক হাতে ক্যামেরার সামনে দাঁড়ালো সাবা। তার হাতে কিছুক্ষণ আগে রাশেদ সাহেবের কেনা সেই মাদকের পুড়িয়া রিপোর্টের শেষ অংশের শুট চলছে। ক্যামেরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেই সাবা তীক্ষ্ণ স্বরে বলছে, দেশের অলিতে গলিতে এভাবেই গড়ে উঠেছে এক একটা মাদকের কারখানা। অবাধে চলছে তা কেনা বেচাও। দিনে যারা বাসের কন্ট্রাক্টর কিংবা বাজারে ফল বিক্রেতা, রাতের অন্ধকারে তারাই মাদকের সরবরাহকারী। সত্যি কি দেশের তরুণেরা মাদক থেকে নিরাপদ? সাবা আমির, বাংলার বাতাস, ঢাকা। লাইনগুলো শেষ করে ক্যামেরা থেকে চোখ সরাতেই চমকে উঠল সাবা। কিছুটা দূরেই স্বর্গকে দাঁড়িয়ে আছে সাবকাতের চকচকে কালো গাড়ি। সেই গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ সাবকাত। সাদা শার্ট, ধূসর রঙের প্যান্ট, টাই আর স্যুট বেল্ট। কেমন ধ্বংসাত্মক সুন্দর লাগছে তাকে। সাবা কয়েক মুহূর্তে হাঁ করে তার দিকে তাকিয়ে থেকে সংবেদ ফিরে পেয়ে নিজেই লজ্জা পেয়ে গেল। সেদিনের পর থেকে দুজনের মধ্যেকার সম্পর্কটা কেমন এলোমেলো হয়ে গেছে। আগে তো একজন আরেকজনের সামনে পড়লেই কোনো একটা অজুহাতে জড়িয়ে যেত তীব্র ব্রাক্তিবন্যায়। তবে ইদানিং দুজনের মাঝেই বিচিত্র এক শীতলতা। একে অপরকে এড়িয়ে যেতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ঘুমের ঘোরে একটা কথাই অনবরত কানে বাজে সাবার, আমার সাবা, যে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাকে আমি শেষ করে ফেলবো। সাবকাতের চোখে মুখে সেদিনের স্পষ্টভাবে ফুটে উঠেছিল কতটা অধিকার নিয়ে কথাটা বলেছে সে। তাকে দেখেই বুঝে ফেলা যায় কেবল বলার জন্যে বলেনি। সাবকাত মনে প্রাণে এই সত্য ধারণ করে যে সাবা তার। কিন্তু সমস্যা বেঁধেছে ভিন্ন জায়গায়। সাবকাত যে তাকে নিজের বলে দাবি করলো, এই নিয়ে বিন্দুমাত্র অস্বস্তি নেই সাবার মাঝে, নেই বিরক্তি কিংবা রাগও। কিন্তু মনটা তো হওয়ার কথা নয়, তার তো গা জ্বলে ওঠার কথা রাগে। কিন্তু মনের অজান্তেই সাবার মন বলে, সাবকাত তাকে নিজের বলে দাবি করলে ক্ষতি কিসের? এমন কেন হচ্ছে সাবার? সে তো সহ্য করতে পারে না সাবকাতকে, তবুও কেন বদরাগী এই লোকটাকে দেখলে এলোমেলো হয়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। প্রেমে তো পড়েনি সে, তবে কেন? প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই কখন যেন সাবা গিয়ে দাঁড়ালো সাবকাতের সামনে।
সাবা বিস্মিত গলায় বলল, আপনি এখানে? সাবকাত তীক্ষ্ণ স্বরে বলল, তোমাকে পিক করতে এসেছি, ভেবো না। সাবা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাবকাতের দিকে। ছেলেটা আবারও ফিরে যাচ্ছে পুরনো ফর্মে। এতদিন সাবাকে না জ্বালিয়ে থেকেছে, আর কত সম্ভব তার পক্ষে। সাবা বিরক্ত গলায় বলল, ভাবছিও না? মানুষের সুবিধা অসুবিধার খেয়াল রাখার মানুষ তো আপনি নন। সাবকাত শুষ্ক হাসি হেসে বলল, এত সিওরিটি নিয়ে বলছো কিভাবে? কতটুকু চেনো আমাকে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। আসলেই তো, আইনত যে মানুষটা তার স্বামী, বাবা মা, যে মানুষটার সঙ্গে তার জীবনটা জুড়ে দিয়েছে আজীবনের জন্য, তাকে এই 7 মাসেও চিনে উঠতে পারল না সাবা। আদৌ কি কোনোদিন চিনতে পারবে? সেও সম্ভাবনাও তীক্ষ্ণ। আক্ষেপ মাখা চিন্তাগুলো আপাতত ঝেড়ে ফেলেছে সাবা বলল, দেখুন, আপনার সঙ্গে অযথা করার কোনো ইচ্ছে নেই আমার। কিছু বলতে হলে তাড়াতাড়ি বলুন। আমি প্রচণ্ড টায়ার্ড, বাসায় যাব। সাবকাত থতমতে গলায় বলল, বাসায় তো এখন যেতে পারবে না তুমি। কেন? আমার সাথে প্যারাডাইসে যাবে, সেখানে একটা পার্টি হচ্ছে, অ্যাটেন্ড করবে। সাবা বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল, এসব পার্টিতে যেতে পারবো না এখন। সকাল থেকে কাজ করছি, প্রচণ্ড টায়ার্ড আমি। সাবকাত নির্বিকার ভঙ্গিতে বলল, সকাল থেকে আমিও কাজ করছি, তোমার মতো টায়ার্ড টায়ার্ড বলে চিল্লাচ্ছি না। আপনার ইচ্ছে হলে যান না, কে আটকে রেখেছে আপনাকে? সাবকাত দৃঢ় গলায় বলল, আমি তো যাবই, তোমাকে নিয়েই যাব। আমার একটা প্রেস্টিজ আছে সমাজে, যে কোনো গ্যাদারিংয়ে মানুষ এক্সপেক্ট করি। আমি আমার ওয়াইফকে নিয়ে যাব। ঝামেলা না করে চুপচাপ গাড়িতে উঠে বসো। সাবকাত সরে দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল। সাবার জন্যে একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো সাবা। এই লোকের সঙ্গে তর্কে জড়ানো মানে শুধু শুধু মূল্যবান সময়গুলো নষ্ট করা। সাবকাত দরজাটা বন্ধ করতে যাবে, তখনই সাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মানুষের কথা আপনি আমলে নিতে শুরু করলেন কবে থেকে? বিন্দুমাত্র আমলে নেইনি সাবকাত। আজকের এই পার্টিতে যাবার ইচ্ছা তারও ছিল না, তবে পার্টিতে যাবার পথে এবং পার্টি থেকে ফেরার পথটুকু সাবাকে পাশে পাবার লোভ কিছুতেই সামলে উঠতে পারছিল না। কেন যেন দিন দিন এই তেজি মেয়েটার জন্য মন এত দুর্বল হয়ে উঠেছে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।